তাহলে এবারে আমরা প্রথম অধ্যায়ে ঢুকে পড়ি। প্রথম অধ্যায়ে কি থাকার কথা? বীমার বাজার, মানে বীমার বাজারে কি করে কাজটা হয়। কাজটা হয় বীমার ক্ষেত্রে নানা রকমের বিপণন চ্যানেল আছে, মানে বিপণনের মাধ্যম আছে। এই বিপণনের মাধ্যমগুলো প্রত্যক্ষ হতে পারে, পরোক্ষ হতে পারে। আপনারা এখানে যারা এসেছেন তারা বীমার প্রতিনিধি হিসাবে এসেছেন, একক প্রতিনিধি হিসাবে আপনারা শিক্ষা নিতে এসেছেন, প্রশিক্ষণের জন্য এসেছেন, এবং এটা অন্যতম একটা অপ্রত্যক্ষ বিপণন মাধ্যমের লোক হিসাবে এসেছেন। এবং আপনাদের মতো আরো কে কে আছে একবার দেখে নিন। একক প্রতিনিধি, ব্যাংক অ্যাসুরেন্স, আপনারা ঠিক এটার সঙ্গে এখনো পরিচিত হননি, আমি পরে বলছি। বীমার দালাল, তুলনামূলক ওয়েবসাইট, এই দালালের মধ্যে আবার তিন রকমের ভাগ রয়েছে। এর মধ্যে দিয়ে বীমাটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। এই যে ব্যাংক অ্যাসুরেন্স, এটাকে বলা হয় কর্পোরেট এজেন্ট, যাকে বলা হয় কর্পোরেট প্রতিনিধি, তারই একটা চেহারা। অর্থাৎ ব্যাংকের মাধ্যমে বীমাটা তাদের যে গ্রাহক কুল আছে তাদের কাছে গিয়ে পৌঁছে যাচ্ছে। মনে রাখবেন যে বীমা তাদের জন্য, তার যে গ্রাহক কুল সেটা অনেক বিস্তৃত গ্রাহক কুল, এবং তারা অনেক বেশি বাধ্য। ব্যাংক যদি তাদের কাছে কোনো প্রস্তাব নিয়ে যায় তাহলে তাদের কাছে বিশ্বাসযোগ্যতা অনেক বেশি, ফলে সেটাকেও গ্রহণ করেছে বীমা বাজার। তৃতীয় কথা হচ্ছে দালাল। দালাল শব্দটা আমরা নানা রকম ভাবে জানি, কিন্তু এটা হচ্ছে বীমার যে দালাল, তার একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি না, তিনি প্রতিনিধি যেমন কোন একটি কোম্পানির প্রতিনিধি, কোন একটি ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধি, বীমার দালাল তিনি একটা অফিস খোলেন যার মধ্যে বিভিন্ন কোম্পানির থেকেই তিনি নানা রকম সংবাদ পান, এবং বিভিন্ন কোম্পানির দালালি করবার অধিকার তার জন্ম। অর্থাৎ একটি লোক সে যদি সমস্ত কোম্পানির কি কি উৎপন্ন দ্রব্য আছে জানতে চায়, তাহলে গিয়ে সে কিন্তু প্রথমে হাজির হবে বীমার দালালের কাছে। বীমার দালাল কিন্তু গ্রাহকেরই প্রতিনিধি, যদিও তিনি পারিশ্রমিক পাবেন কোম্পানির কাছ থেকে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে আমাদের কাছে না, ওদের কাছে না গিয়ে আমাদের কাছে কে আসবে, কেন আসবে? বন্ধুগণ, মনে রাখবেন, জীবন বীমা এটা কিন্তু লোকে বাড়িতে এসে কেনে না। জীবন বীমাটাকে নিয়ে বিভিন্ন জায়গায় সওদা করতে হয়। এটা মনে রাখবেন যে, যেমন একটা কথা আছে না, গলি গলি গোরস ফিরে। অর্থাৎ দুধ এত ভালো জিনিস হওয়া সত্ত্বেও গলিতে গলিতে সেটা ফিরি করে বেড়াতে হয়। আপনারা সেই প্রতিনিধি যারা মানুষের সুরক্ষা দুয়ারে দুয়ারে নিয়ে গিয়ে পৌঁছে দেন, সেই কারণের জন্যই আপনাদের কাছেও আসবে। আবার যার দরকার বিভিন্ন কোম্পানির মধ্যে থেকে একটা তুলে নেব, নানা রকম তুলনামূলক আচার আচরণ করে তুলে নেব, তিনি বীমা দালালের কাছে যাবেন। এই যে বীমার দালাল শুধু এক রকমের হয় না, একটা হচ্ছে প্রত্যক্ষ দালাল, আরেকটা গ্রুপ যে গোষ্ঠী, সেটা হচ্ছে পুনর্বীমা দালাল। পুনর্বীমা কথাটা আপনাদের বলছি। পুনর্বীমাটা হলো, বীমা যেমন একটা লোক করে, পুনর্বীমা শুনে কিন্তু এটার মধ্যে একটু ভুল ধারণা সৃষ্টি হয় যে পুনর্বীমা মানে বোধহয় পুনরায় বীমা, অথবা মনে হয় যে ওই একটা লোক আরেকবার বীমা করলে সেটা পুনর্বীমা হতে পারে, বা বীমাটা হয়তো তামাদি হয়ে গেছে, সেটা পুনরুজ্জীবন করলে সেটাও পুনর্বীমা হতে পারে। দুটো একটাও না। পুনর্বীমা হচ্ছে যখন কেউ ঝুঁকিটাকে অনেক বেশি ঝুঁকির
নিয়ে কারোর সামনে উপস্থাপিত হয় কোনো বীমা কোম্পানির সামনে, তখন সেই বীমা কোম্পানি তার ঝুঁকি গ্রহণ করবার ক্ষমতার সীমাবদ্ধতার কারণে তারা আবার অন্য কোনো বীমা কোম্পানির কাছে আবেদন জানায় যে তোমরাও আমাদের কাছ থেকে এই 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 ঝুঁকির কিছুটা অংশ গ্রহণ করো। এই বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজনীয় হয়ে ওঠে যখন বড় বড় জাহাজ, এরোপ্লেন বা অন্যান্য বিষয়ে যখন আমরা দেখি যে অনেক টাকার ঝুঁকি সম্পন্ন কোনো বিষয়কে ইন্স্যুরেন্স করতে হচ্ছে, তার ঝুঁকি গ্রহণ করতে হচ্ছে, তখন এই পুনর্বীমা বিষয়টির খুব বেশি প্রচলন দেখা যায়। তার সেই বিষয়টা নিয়ে যারা চলাফেরা করেন তারা হচ্ছেন পুনর্বীমা দালাল। এবং এই দুটো বিষয় নিয়ে যারা চলাফেরা করেন, অর্থাৎ কেউ কেউ শুধুমাত্র পুনর্বীমা দালাল হয়ে থাকবেন, কেউ হয়তো এই প্রত্যক্ষ দালাল হয়ে থাকবেন, কিন্তু দুটো বিষয় নিয়ে যে কোম্পানি, যে ব্রোকার ফার্ম, যেই ব্রোকার সংস্থা তারা দুটো বিষয় নিয়ে করে, তাদের বলা হয় মিশ্রিত দালাল। এখন আমরা আলোচনা করব যে বীমা শিল্পে বীমাকৃত ব্যক্তি এবং বীমা কোম্পানি ব্যতীত অন্যান্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা কারা। আমরা সাধারণত দুটো এ পর্যন্ত বা দুটো বা তিনটে আলোচনা করেছি। কি কি? একটা হচ্ছে প্রতিনিধি, যেটা আপনারা আছেন। দ্বিতীয়টা করেছি কর্পোরেট প্রতিনিধি, যেটাকে এই যে ব্যাংক অ্যাসিওরেন্সের কথা বলেছি। তৃতীয় হচ্ছে মধ্যস্থতাকারী, অর্থাৎ এই এরা রয়েছে এই যে বীমা দালাল। এই তিনটে আমরা উচ্চারণ করেছি, কিন্তু বাকি এদের ভূমিকা কিন্তু কম নয়। আমরা ওই যখন 15টা অধ্যায় পড়াচ্ছিলাম তখন একবার ঝুঁকি নির্ধারককারীর কথা উচ্চারণ করেছিলাম। সেই ঝুঁকি নির্ধারককারী অবশ্যই এই বীমার সম্পূর্ণ প্রক্রিয়াটার মধ্যে আছে। তারপরে আছে বীমার কিস্তি নির্ধারক। কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে ভাই, আসলে যিনি এই কিস্তি নির্ধারণ করেন, মানে প্রিমিয়াম কত হবে, সেই আসল টেবিলটা, সেই মৃত্যু সংখ্যার যে সারণীটা, যে মৃত্যু সংখ্যার হারের যে সারণী, সেটা যিনি তৈরি করেন তার নাম আমরা চলতি ভাষায় বলি অ্যাকচুয়ারি। চলতি ভাষা বলছি এই জন্য, বাংলাতে ইংরেজিতে আমরা অ্যাকচুয়ারি শব্দটাই ব্যবহার করি, কিন্তু তাকেই বলা হয় বীমার কিস্তি নির্ধারক। তিনি ঠিক করে দেন যে কোনটা বেশি ঝুঁকিপূর্ণ, মৃত্যুর হার কি, মৃত্যুর হারের সারণী কি বলছে, এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে তিনি। তারপরে আমরা আসবো তৃতীয় পক্ষ প্রশাসক। এরা আবার কারা? এরা হচ্ছে মেডিক্লেম। আপনারা প্রায় সকলেই দিয়েছেন, এবং মেডিক্লেম যখন মানে স্বাস্থ্য বীমার ক্ষেত্রে যখন কোনো অনুসন্ধান হয় বা সেটা যখন কোনো সিদ্ধান্ত নিতে যাওয়া হচ্ছে, সে ব্যাপারে তৃতীয় পক্ষের সাহায্য নেন প্রত্যেকটি বীমা কোম্পানি। তৃতীয় পক্ষ কারা? যারা এই সব ব্যাপারে অসুখ বিসুখ, কি ওষুধ লাগবে, কোন হাসপাতালে কি আছে, কার বেড সংখ্যা কত, কোথাকার কি, এই সব বিষয় নিয়ে যারা যথেষ্ট ওয়াকিবহাল, তারাই হচ্ছে তৃতীয় পক্ষের প্রশাসক। ক্ষতিপূরণ দাতা বা ক্ষতি পরিমাপক, এটা হচ্ছে যখন কেউ কোনো একটা ক্ষতি হয়েছে। এই ইন্স্যুরেন্সের একটা জিনিস মনে রাখবেন, বিশেষ করে যেটা বস্তুগত বীমা, সেক্ষেত্রে ক্ষতিটা পরিমাপ করতেই হবে, কারণ সেটা হচ্ছে ক্ষতিপূরণের কন্ট্রাক্ট, ক্ষতিপূরণের চুক্তি। জীবন বীমা ক্ষতিপূরণ চুক্তি দ্বারা নিয়ন্ত্রিত, তার যে মূল নীতি তার দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু সেটা ক্ষতিপূরণের চুক্তি ঠিক বলা যায় না। তার কারণ একটা মানুষ মারা গেলে কতটুকু ক্ষতি হয় সেটা তো ঠিক মাপা যায় না। সেজন্য আগে থেকে একটা মূল্য নির্ধারণ করে নেওয়া হয়, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 5,000, 10,000। কিন্তু এক্ষেত্রে যাই নির্ধারণ হয়ে থাকুক, যেটা বস্তুগত বীমার ক্ষেত্রে হয়,
সে ক্ষতিটা কত হয়েছে, কারণ ক্ষতিটা পূরণ করাই হচ্ছে সেই সাধারণ বস্তুগত বীমার উদ্দেশ্য। কাজেই তার জন্য ক্ষতি পরিমাপকের দরকার। নিয়ন্ত্রক আপনারা বারবার শুনেছেন, প্রথমেই বলেছি যে নিয়ন্ত্রণকারী যেমন আমাদের এখানে এখন বীমার নিয়ন্ত্রণকারী হচ্ছে IRDA, যিনি বীমার নিয়ন্ত্রণ এবং বিকাশ এই দুটোকেই রক্ষা করেন একেবারে আইন অনুযায়ী, তারা হচ্ছে নিয়ন্ত্রক। এবং এই নিয়ন্ত্রক বীমার ক্ষেত্রে যেমন IRDA, তেমন আর্থিক ক্ষেত্রে নিয়ন্ত্রক হচ্ছে RBI, এবং স্টক এক্সচেঞ্জের নিয়ন্ত্রক হচ্ছে সেবি। কাজেই এরা হচ্ছে নিয়ন্ত্রক, এরা হচ্ছে বীমা সংস্থার নিয়ন্ত্রক IRDA। প্রশিক্ষণ সংস্থা, মনে রাখবেন অনেকগুলো প্রশিক্ষণ সংস্থা মিলে তবে কিন্তু এই বীমার কার্য পরিচালনা করছে। এই যে আপনারা প্রশিক্ষণ নিচ্ছেন, এই প্রশিক্ষণের যে পাঠ্যক্রম তৈরি হয়েছে, সেই পাঠ্যক্রম তৈরি হয়েছে, এবারে নতুন পাঠ্যক্রম তৈরি হয়েছে CII বা চার্টার ইন্স্যুরেন্স ইনস্টিটিউট। এটা একটা অত্যন্ত মূল্যবান সংস্থা যারা কিনা এই প্রশিক্ষণের ব্যাপারে সব সময় যুক্ত আছে। এবং এছাড়াও ইন্স্যুরেন্স ইনস্টিটিউট, যেটা ইন্ডিয়ান ইন্স্যুরেন্স ইনস্টিটিউট, সেটাও একটা প্রশিক্ষণ সংস্থা। আরো এরকম প্রশিক্ষণ সংস্থা আছে যেমন IIRM, যারা কিনা ঝুঁকি পরিমাপক সংস্থা, ঝুঁকি নয়, ঝুঁকি এবং বীমা এবং ঝুঁকি এই দুটোরই নিয়ন্ত্রণ করে, তারাও আরেকটা নিয়ন্ত্রক। এবং এই ধরনের প্রশিক্ষণ সংস্থাগুলোর ভূমিকা অনস্বীকার্য। তাছাড়া গ্রাহকের অধিকার সংরক্ষণকারী কিছু NGO আছে। NGO কারা? যারা নন গভর্নমেন্ট অর্থাৎ বেসরকারি কিছু সংস্থা, সেই সংস্থা কখনো কখনো বীমাকারীদের স্বার্থ সংশ্লিষ্ট যত অধিকার প্রতিষ্ঠা করার আছে সে ব্যাপারে ভীষণভাবে যুক্ত থাকেন। বিশেষত গ্রামাঞ্চলে এদের যে গতিবিধি এবং এদের যে কাজ অত্যন্ত সুদূর প্রসারী এবং গভীরভাবে এই মানুষ তার দ্বারা উপকৃত হয়।